থাম্বনেলের উপর ছবিটি দেখে আপনি হয়তো আমার উপর চটে যাচ্ছেন, কিন্তু আমিও রেগে গিয়েছিলাম যখন বিষয়টি জেনেছিলাম এক বিধবা মহিলার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্ক তৈরি হয়েছিল। শুধু তাই নয়, তাদের একটি সন্তানেরও জন্ম হয়েছিল। তথ্যটি শুনেই আমি অনেক মনে ব্যথা পেয়েছিলাম। বুঝতেই পারছেন, তার প্রতি শ্রদ্ধাশীল যে কোনো মানুষের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। বাঙালির কাছে তিনি সমালোচনার ঊর্ধ্বে। তিনি তার কাজের জন্য আমাদের কাছে দেবতায় উন্নীত হয়েছেন, কিন্তু আমি কোনো মানুষকেই তার কাজের জন্য সমালোচনা করতে পিছপা হব না। তথ্যটি শোনার পর আমি এর সত্যতা যাচাই করার জন্য তৎপর হই, এই কথাটির আদৌ ভিত্তি আছে কিনা। না বিদ্যাসাগরের চরিত্রকে কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা। আজকে এই ভিডিওতে আসল সত্য কী আমি সেটাই তুলে ধরছি, তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা জানি নারী শিক্ষার প্রসারে তার অবদান অতুলনীয় এবং এটি স্বর্ণাক্ষরে লেখা আছে এবং ভবিষ্যতেও থাকবে। তৎকালীন দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাসে 10 কোটি টাকা রোজগার করতেন। তাহলে তার কী দায় ছিল সমাজের বিরুদ্ধে গিয়ে নারীদের শিক্ষার প্রসার ঘটানো বা বিধবা বিবাহের প্রচলন করার? কেন তিনি বাল্যবিবাহ, বহু বিবাহ বন্ধ করতে চেয়েছিলেন? নারী শিক্ষার প্রসারে কী ছিল তার উদ্দেশ্য? মায়ের জাতকে উদ্ধার করার জন্য কী ছিল তার স্বার্থ? কেন তিনি উঠে পড়ে লেগেছিলেন? ভিডিওর মধ্যে যত আমরা সাবলীলভাবে এগিয়ে যাব, তত আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তাই আমি আবার একবার অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 1853 সালে হুগলি জেলার দশঘড়ায় গিয়েছিলেন বিদ্যাসাগর। সেখানে জমিদারের উদ্যোগে মেয়েদের জন্য একটি স্কুল তৈরি হয়েছিল। সেখানে বিদ্যাসাগর আমন্ত্রিত ছিলেন। সেখানে একটা বিশাল ভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে বিদ্যাসাগর ছিলেন বিশেষ অতিথি। রূপোর থালায় খেতে দেওয়া হয়েছিল তাকে। সকলে যখন খেতে শুরু করতে যাবেন, তখন বছর 7 এক ছোট্ট মেয়ে এসে লুচি খাওয়ার জন্য বায়না শুরু করে। এই বায়না শুনে সকলে মেয়েটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আসলে মেয়েটি ছিল জমিদারের একমাত্র বাল বিধবা কন্যা। জমিদার তার মেয়েকে বলেন, আজ একাদশী, একাদশীর দিন বিধবা মেয়েদের লুচি খেতে নেই। এ দেখে ব্যথিত হন বিদ্যাসাগর। তার আর খেতে মন চাইল না। তিনি আসন থেকে উঠে পড়েন। জমিদার মশাই তার উঠে পড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন তার শরীর ভালো নেই। সকলের খাওয়া শেষ হয়ে গেলে জমিদার মশাই তাকে অন্তত একটি মিষ্টি মুখে নেওয়ার আবেদন করল। তখনও বিদ্যাসাগর আরও বলেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য তিনি এতকাল ছোটাছুটি করলেন, কিন্তু বিধবা মেয়েদের জন্য প্রতি ঘরে ঘরে যে অন্যায় হতে চলেছে সে বিষয়ে তিনি অন্ধ ছিলেন। তখনকার দিনে মেয়েদের জীবন ছিল অভিশপ্ত। এক কথায় কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়েদের। ব্রাহ্মণ বলতে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, লাহিড়ী, সান্যাল, বাগচি, মৈত্র, ঘোষাল, ভাদুড়ি প্রভৃতিকে বোঝায়। ব্রাহ্মণদের মধ্যে কুলীনদেরকে জাতির শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ব্রাহ্মণদের অভাবের কারণেই একাদশ শতাব্দীতে উত্তর ভারতের কনৌজ থেকে বাংলায় 5টি গোত্রের ব্রাহ্মণকে আনা হয় বলে জানা যায়। বাংলায় আসার পর এদের বিবাহের যে প্রচলিত নিয়ম তৈরি হয় তা হলো, একজন পুরুষ কুলীন ব্রাহ্মণ কুলীন বা অকুলীন যে কোনো ব্রাহ্মণ বংশেই বিয়ে করতে পারবেন, কিন্তু কুলীন ব্রাহ্মণ কন্যার বিয়ে হবে কেবলমাত্র কুলীন বংশেই। তো কুলীনদের মধ্যে নারী ও পুরুষের এক বৈবাহিক বৈষম্যের ফলাফল কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। দেখা গেল কুলীন ব্রাহ্মণ কন্যাদের জন্য পাত্র পাওয়া যায় না। পুরুষেরা কুলীন পাত্রী না পেলে অকুলীন কন্যাকে বিয়ে করে নিত, কিন্তু কুলীন কন্যারা ঠিক এক্ষেত্রে অসহায়। আর এরই সুযোগে কুলীনদের মধ্যে বেড়ে গেল বহুবিবাহ। কিন্তু এই বহুবিবাহ একটু অন্যরকম ছিল। কন্যার পিতার ছিল সামাজিক রীতিতে কন্যাদায় মুক্ত হবার তাড়া। কুলীন ব্রাহ্মণ পেলেই কন্যার পিতাকে যে করেই হোক তার সাথে বিয়ে দিয়ে কন্যাদায় মুক্ত হতে হবে। এদিকে কুলীন পুরুষেরা যদি বিয়ে করে তাহলে পকেটে পয়সা কড়িও আসবে। এক্ষেত্রে সমাজে যে নীতিটি তৈরি হলো তা হলো অনেকটা এমন, এক শ্রেণীর কুলীন পুরুষেরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে অর্থের বিনিময়ে কুলীন কন্যাকে বিয়ে করে কন্যার পিতাকে কন্যাদায় থেকে মুক্ত করবে। আর কুলীন পাত্রকন্যা ও তার পিতার নাম ধাম একটা খাতায় লিখে নিয়ে চলে যাবে। এক্ষেত্রে কুলীন কন্যা নিজের বাপের বাড়িতেই থাকবে। এরপর মাঝে মাঝে বছরে 2-1 বার কুলীন স্বামী তার স্ত্রীকে দেখতে আসবে। এরপর ভালো মন্দ খেয়ে দিয়ে রাত কাটিয়ে আবার চলে যাবে। অর্থের লোভে কুলীন পুরুষেরা এক শ্রেণীকে বাণিজ্যিক পেশায় পরিণত করেছিল। দেখা যেত অনেক সময় কুলীন ব্রাহ্মণেরা কুল রক্ষার জন্য মৃত্যুশয্যায় থাকা কোনো কুলীন পাত্রের সাথেই মেয়ের বিয়ে দিয়ে দিত। আর 2 দিন পরেই পাত্রের মৃত্যু হলে মেয়ে বিধবা হয়ে যেত। অনেক সময় বিবাহ বণিকেরা রাতে শুতে গিয়ে স্ত্রীর সব গয়না নিয়ে চম্পট দিত।
এই বিবাহ বণিকদের সাথে বিবাহিতা কুলীন নারী যৌন তৃষ্ণা মেটাতে অনেক সময় পরপুরুষের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হতো, আর তার ফল হতো অবাঞ্ছিত সন্তান আর ভ্রূণ হত্যা। আর এমন হলে পরিবারে সমাজে তার কী অবস্থা হয় তা বোঝাই যায়। বিবাহ, বহুবিবাহ, বাল্যবিবাহ এই সবগুলির বিহিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসাথে করতে চেয়েছিলেন। জনমত বেশি থাকলেও সেকালে কিছু কিছু শত্রু তখনও ছিল। সমাজ সংস্কারে ঝাঁপিয়ে পড়ার অনেক আগেই বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসারে সক্রিয় ছিলেন। তিনি বুঝেছিলেন মেয়েরা যদি শিক্ষার আলো না পায় তাহলে কোনো জাতিকেই উন্নত করা সম্ভব নয়। সেই লক্ষ্যে তিনি সারা বাংলা জুড়ে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেগুলির যাবতীয় খরচ খরচা তিনিই বহন করতেন। এই সমস্ত অবদানের কারণেই তিনি আমাদের কাছে আজও পূজিত হচ্ছেন। সেকালে তিনি ছিলেন একজন বিতর্কিত চরিত্র। নিজের জীবিতকালে একদিকে অসংখ্য মানুষের ভালোবাসা পেতেন, অন্যদিকে বেশ কিছু মানুষের সমালোচনা সহ্য করতেন। বিদ্যাসাগর বিভিন্ন আইন পাশ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন বলে তার শত্রুরাও তখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিলেন। আর তার মৃত্যুর 136 বছর পর সেরকম একটি অপবাদ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুতপা সেনগুপ্ত। 2020 সালের জুলাই মাসে অধ্যাপিকা ফেসবুকে বিদ্যাসাগর সম্পর্কে একটি আপত্তিকর মন্তব্য করে বসে। ওই পোস্টের করা একটি কমেন্ট থেকে শুরু হয় বিতর্ক। ওই কমেন্টে তিনি লিখেছিলেন, আমার বাবা অনেকদিন আগেই, তখন আমি ক্লাস 8-এ, জানিয়েছিলেন কুমারটুলির একটি পরিবারের কথা। তারা বিদ্যাসাগরের বংশধর। এক অসহায় মহিলাকে তিনি সহায়তা দিয়েছিলেন। তারপরে তার সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক হয়ে যায় এবং এক সন্তান হয়। এরপর বাবা জিজ্ঞেস করেন এটা শুনে আমার খারাপ লাগলো কিনা। আমার বয়স তখন কম ছিল, আমার খারাপ লেগেছিল। ফণী ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়াতে। এখনও একটি প্রশ্ন আপনার মনে আসতেও পারে, 3 বছর আগের প্রসঙ্গকে কেন আমি আবার নতুন করে তুললাম। এই জন্য যে বিতর্কের যাবতীয় ডকুমেন্ট ইন্টারনেটে রয়েছে, আশা করি আগামী দিনেও থাকবে। যদিও এই মন্তব্য নিয়ে সুতপা সেনগুপ্তকে অনেক গালিগালাজ সহ্য করতে হয়েছে। আমার পক্ষ থেকে আমি বলছি, বিদ্যাসাগর মহাশয়ের চরিত্রে দাগ লাগাবেন না, তাহলে বৃহত্তর সোশ্যাল ঝড় শুরু হয়ে যাবে আপনার বিরুদ্ধে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকুন।